সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল প্রেজেন্টস সুস্থ মেরুদণ্ড এই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাইজা রাহলা। দর্শক, হাড়, অস্থিসন্ধি বা মেরুদণ্ড এর নানা রকম রোগে আমরা অনেকেই ভুগে থাকি এবং অনেক রকম সংশয়ে থাকি। এই বিষয়গুলো নিয়ে কথা বলতেই আমাদের এই নিয়মিত আয়োজন সুস্থ মেরুদণ্ড। দেখতে চোখ রাখতে হবে প্রতি শুক্রবার বিকেল 4:40 চ্যানেল 24 এর পর্দায় এবং একই সাথে চ্যানেল 24 এর ফেসবুক পেজে। আমাদের এই সুস্থ মেরুদণ্ড অনুষ্ঠানে আজকে আমরা যেই বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হচ্ছে মেরুদণ্ডের যক্ষ্মা। খুব বেশি হয়তো পরিচিত নয় শব্দটি আমাদের কাছে। এই বিষয়টি নিয়ে আপনাদেরকে জানাতে আজকে স্টুডিওতে সরাসরি আমাদের সাথে উপস্থিত হয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শাহ আলম, চিফ কনসালটেন্ট, বাংলাদেশ স্পাইন অ্যান্ড অর্থোপেডিক হসপিটাল। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে সরাসরি আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। আজকে আমরা আসলে যেই বিষয়টি ঠিক করেছি খুব বেশি পরিচিত নয়, যেমনটি আমি আগেই বলছিলাম, মেরুদণ্ডের যক্ষ্মা। শুরুতে আসলে আপনার কাছে জানতে চাই যে যক্ষ্মা বলতে সাধারণত অনেকের ধারণা থাকে যে যক্ষ্মা হয়তো ফুসফুসে হয়, কেউ কেউ ভাবেন যে খাদ্যনালীতে হতে পারে অথবা বিভিন্ন গ্ল্যান্ডে। মেরুদণ্ডের যক্ষ্মা আসলে কত ভাগ রোগী আপনারা পান যে মেরুদণ্ডে যক্ষ্মা নিয়ে আসে, বা তাদের সম্পর্কে যদি আমাদেরকে শুরুতে একটু বলতেন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ঠিকই বলেছেন যে আসলে যক্ষ্মা বলতে আমরা মনে করি ফুসফুসের যক্ষ্মা, এবং ধরেন যক্ষ্মা হলে কারো হালকা হালকা জ্বর থাকবে, বিকালের দিকে জ্বর বেড়ে যাবে, স্বাস্থ্যটা শুকিয়ে যাবে, কাশি হবে, কাশির সাথে রক্ত আসবে। এটাই হলো যক্ষ্মার মানে খুব কমন উপসর্গ। রোগী এভাবেই আমাদের কাছে আসে এবং এটা দেখে অনেকে ইজিলি এবং সাধারণ জনগণও এটা আপনার ধরেন ডায়াগনোসিস করে ফেলতে পারে। কিন্তু যখন মেরুদণ্ডের যক্ষ্মা অথবা খাদ্যনালীর যক্ষ্মা অথবা কোনো গ্ল্যান্ডসের যক্ষ্মা যেগুলো হয়, এগুলো কিন্তু সহজে ডায়াগনোসিস হয় না। এবং যদি আমরা মেরুদণ্ডের যক্ষ্মা আমরা বলি, ধরেন ফুসফুসের যক্ষ্মা, এটাকে আমরা বলি প্রাইমারি টিউবারক্লোসিস। কিন্তু যখনই খাদ্যনালী অথবা বিশেষ করে মেরুদণ্ডের বোন অ্যান্ড জয়েন্ট, এগুলোর টিউবারক্লোসিসকে কিন্তু আমরা বলি সেকেন্ডারি টিউবারক্লোসিস। প্রাইমারিলি এখানে হবে না। সাধারণত থাকতে পারে ফুসফুসে, থাকতে পারে খাদ্যনালী, থাকতে পারে গ্ল্যান্ডস। সেখান থেকে এটা দ্বিতীয়বার, সেকেন্ড টাইম, অর্থাৎ কিনা আগে প্রাইমারি এক জায়গায় ছিল, এটা পরে এখানে এসে আবার টিউবারক্লোসিস হয়েছে। দ্যাটস ওয়াই এটাকে বলি আমরা সেকেন্ডারি টিউবারক্লোসিস। এবং এই সেকেন্ডারি টিউবারক্লোসিস বিশেষ করে মেরুদণ্ড, এই মেরুদণ্ডের টিবি দেন যত আমরা যদি এক্সট্রা পালমোনারি অর্থাৎ কিনা ফুসফুসের বাইরে যদি টিবি হয়, তার মানে 50% কিন্তু দেখা যাবে যে আপনার এই মেরুদণ্ডের মধ্যেই হয়। সো মেরুদণ্ডের টিবি কিন্তু অনেক বেশি। এবং এই মেরুদণ্ডের যে টিবি সমস্যা হয় যেটা খুব ইজিলি ডায়াগনোসিস করা যায় না, এখানে আসলে আমার পরবর্তী প্রশ্ন এটাই ছিল যে যক্ষ্মার আপনি কিন্তু কিছু উপসর্গ বলেছেন। সবার মনে এরকম একটি ধারণা আছে জ্বর থাকবে, একটা নির্দিষ্ট সময় জ্বর আসবে। মেরুদণ্ডের টিবির ক্ষেত্রেও কি আসলে একই? মেরুদণ্ডের টিবির ক্ষেত্রে ধরেন যদি 100টা পেশেন্ট আমরা ধরি, 50% তার এরকম কনস্টিটিউশনাল সিমটমস থাকতে পারে, যে তার হালকা হালকা একটু জ্বর থাকতে পারে, কাশি টাশি থাকতে পারে, খাবার অনীহা এটা থাকতে পারে, শরীরটা শুকিয়ে গেল, রাত্রের দিকে হঠাৎ করে ঘেমে গেল, এগুলো থাকতে পারে 50%। কিন্তু বাকি 50%, এই 50% কিন্তু এই ধরনের কোনো সিমটমস থাকবে না। এবং এদের দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রে প্রায় আপনি দেখবেন যে 90% পেশেন্ট থাকবে তাদের কী হলো মেরুদণ্ডের ব্যথা। এটা ডিপেন্ড করে কোন জায়গায়। মেরুদণ্ড তো অনেক লম্বা। আমরা বলছি যে এই মডেলটা যদি আমরা চিন্তা করি, সার্ভাইকাল, ডরসাল অর্থাৎ কিনা পিঠ এবং কোমর, সবচেয়ে বেশি হয় আপনার এই পিঠ এবং কোমর, এবং এই পিঠ এবং কোমরের জাংশন, ডরসাল স্পাইন এবং হলো ডরসোলাম্বার স্পাইন আমরা বলি। পিঠ এবং কোমরের যে জাংশন সেখানে এবং পিঠে, এরপরে ধরুন হইলো নিচে এবং উপরের দিকে সার্ভাইকাল। এবং এখানে ব্যথা হলো 1 নম্বর খুব একটা ইম্পর্টেন্ট উপসর্গ। এবং 50% পেশেন্টকে অনেক সময় তাদের থাকে নিউরোলজিক্যাল ডেফিসিট, অর্থাৎ কিনা সিভিয়ার ব্যথা এবং ব্যথা বাড়তে থাকবে এবং ক্রমাগত আস্তে আস্তে পা প্রথমে ঝিনঝিন, অবশ এবং ফাইনালি গিয়ে প্যারালাইসিস হয়ে যায়। এবং একইভাবে দেখা যাবে যখন প্যারালাইজড হয়ে যাবে, প্যারালাইসিস হওয়ার পরে তাদের প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। আর এই যখন প্যারালাইসিস হয়ে গেল, হাত পা নাড়াতে পারবে না, একই অবস্থায় শুয়ে আছে অনেক সময়, তখন কী হয়, প্রেশার সোর পিছনের দিকে ঘা হয়ে যায়। এবং খুব ডেঞ্জারাস একটা কমপ্লিকেশন যা আপনার হলো পিছনে ঘা হয়ে যাওয়া। একদম কাছের লোক, অতি প্রিয় লোকও দূরে হয়ে যায়। কারণ
যখন পিছনে এরকম ঘা হয়ে পচন ধরে, গন্ধ, দুর্গন্ধ, নিজের আত্মীয় থাকতে চায় না, কাছের লোকও থাকতে চায় না। আমরা দেখতে পাই যে আমাদের রুগী যারা আসে শুধু মাই শুধু কাছে থাকে। ইভেন কি ধরেন যে তার ওয়াইফ বা হাজবেন্ড, ছেলে মেয়ে এরাও আস্তে আস্তে দূরে চলে যায়, শুধু মাই পারে না। মা যত গন্ধই হোক, মাই থাকে হলো কাছে, যদি মা বেঁচে থাকে। যে কারণের জন্য আমরা বলি যে এটা একটা খুব হৃদয় বিদারক এবং খুব কষ্টকর একটা লাইফ, যে এরকমভাবে প্যারালাইসিস হয়ে গিয়ে যখন পিছনে ঘা হয়ে যায়, প্রস্রাব পায়খানা বুঝতে পারে না, পায়খানা হয়ে যাচ্ছে, নিজের গন্ধ নিজে শুধু টের পায়, অন্যরা বুঝতেও পারে, এইরকম একটা অবস্থা হয়ে যায়। সেই জন্য আমরা মেরুদণ্ডের টিবি, এটা যেহেতু ইজিলি রোগ নির্ণয় হয় না এবং যখন হয় অনেক দেরিতে হয়, যখন হয় অনেক উপসর্গ নিয়ে হয়। সাধারণত যখন রোগীরা আপনাদের কাছে আসে তখন তাদের ঠিক কি উপসর্গের কারণে তারা আসে? আচ্ছা, আমাদের কাছে যেটা আসে, ধরেন একটা রোগীর যখন এরকম ব্যথা শুরু হয়, কোমরে তার ব্যথা, পিঠে ব্যথা, পা প্যারালাইসিস হওয়া শুরু করে, আনফর্চুনেটলি বেশিরভাগ ক্ষেত্রেই ধরেন প্রথম হয়তো মেডিসিন, অথবা ধরেন কোমরে ব্যথা, নেফ্রোলজিস্ট, দেন নিউরো ফিজিশিয়ান, বিভিন্নভাবে ঘুরতে থাকে। এবং আমাদের অর্থোপেডিক বা স্পাইনের কাছে আসলেও যে সবসময় আমরা ইনস্ট্যান্টলি আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারি তাও না। বেশিরভাগ ক্ষেত্রে যখন আসে অনেক দেরিতে এবং কমপ্লিকেশন নিয়ে, যেমন ধরেন প্যারালাইসিস হয়ে গেছে অলরেডি, প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে গেছে এবং দেখা যায় পিছনে একটা ঘা নিয়ে আসছে, এইরকম ক্ষেত্রেই আমাদের বেশি হয়। আর্লি ডায়াগনোসিস রোগীরাও বুঝতে পারে না এবং স্পেসিফিক ওই সেন্টার বা ওই স্পেসিফিক ডক্টরের কাছেও যেতে পারে না, যে কারণের জন্য বেশিরভাগ ক্ষেত্রে অনেক দেরিতে রোগটা কঠিন অবস্থায় আমাদের কাছে আসে। যেমন ধরেন ধরেন বাংলাদেশে অনেকেই এই সাবজেক্টে কাজ করে, বাট মেরুদণ্ডের টিবি ধরেন আমি এটা করেই বলি যে আমার চেয়ে বেশি করা নাই। আমার প্রায় নিয়ার টু 800-এর বেশি আমাদের এস্টাবলিশড আছে এবং গত 2 বছরে যদি আমরা স্ট্যাটিস্টিক্স নিয়ে সব মিলে প্রায় নিয়ার টু 900 প্যারালাইজড পেশেন্ট আপনার এরকম আমাদের অপারেশন করা আছে। যেন আমাদের হসপিটালে, আমি যখন সরকারি হসপিটালে কাজ করতাম তখন, এবং এগুলো খুবই ভালো রেজাল্ট। আমরা ধরেন এগুলাকে বেশিরভাগ ক্ষেত্রে পেয়েছি লেট প্রেজেন্টেশন, এবং আমরা সার্জারি ইজ ভেরি রিওয়ার্ডিং। যদি দেখা যায় যে আমরা সঠিক সময়, অর্থাৎ কিনা একটা রুগী প্যারালাইসিস হয়েই গেল, তার পিছনে ঘা হয়েই গেল, প্রস্রাব পায়খানা বন্ধ হয়েই গেল, এরকম পর্যায়ে যদি আসে, তাহলে এই রোগীগুলোকে কিন্তু আমরা যদি 2 মাসের মধ্যেও যদি আমরা অপারেশন করতে পারি, আপনি ধরেন 100% রিকভারি হবে। চিকিৎসা নিয়ে আমরা আসলে বিস্তারিত আপনার কাছে শুনবো, তবে যখন আমরা যক্ষ্মা নিয়ে কথা বলি, অনেক মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্ত ধারণা অথবা ভয় কাজ করে যে হয়তো তার কাছ থেকে আমার মধ্যে ছড়িয়ে যাবে। ছড়ানোর ব্যাপারটা যদি বলতেন, ফুসফুসের যক্ষ্মা নিয়ে তাও অনেকের ধারণা আছে যে এটা কীভাবে ছড়ায়, মেরুদণ্ডের যক্ষ্মা সেটা আসলে কীভাবে ছড়ায়? অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এবং আমি বলি সেটা হলো যে একটা সুবিধা আছে যে প্রাইমারি টিবি, অর্থাৎ ফুসফুসে যেমন বললেন যে ছোঁয়াচে, একজনের কাছ থেকে একজন কাশি অথবা ধরেন হলো যে ব্যবহার করার যে সমস্ত জিনিস সেগুলোর মাধ্যমেও যেতে পারে। এবং ধরেন কোথায় কফ ফেলে রাখছে, সেই কফ যদি কোনোভাবে সেটা ড্রপলেট ইনফেকশন হোক বা টাচ করে হোক, খাদ্যের সাথে যাক, যে কোনোভাবে যেতে পারে। কিন্তু এইটা একটা বড় ভালো সুবিধা হলো যে সেকেন্ডারি টিবি যদি আমাদের এরকম মেরুদণ্ডের মধ্যে কোনো টিবি হয়, এই টিবি এমনি ছোঁয়াছে না, কোনো ছোঁয়াছুঁই, তার কাছের লোক, ছেলে মেয়ে, হাজব্যান্ড ওয়াইফ একসাথে থাকবে, মিশবে, চলবে, একইভাবে খাওয়া দাওয়া করবে, একই প্লেটে খাওয়া দাওয়া করবে, একই গ্লাসে পানি খেলেও একজনের কাছ থেকে আরেকজন যাবে না। এটা একটা খুব বড় একটা সুবিধা রয়েছে। সুতরাং এই একটা ভয় আমি সাধারণ দর্শকদের বলতে চাই যে কারো যদি সেকেন্ডারি টিবি হয়ে যায় জয়েন্টের যে কোনো জায়গায় অথবা মেরুদণ্ডের কোনো জায়গায়, সেক্ষেত্রে এটার এই ভয়টা নাই যে আমার হলো, আমার কাছ থেকে আমার কাছে যে সবসময় থাকবে তার হবে না। ইট ইজ গ্যারান্টেড যে এই ধরনের কোনো সম্ভাবনা নাই, যেটা কিন্তু আপনার প্রাথমিক যে টিবি, ফুসফুসের টিবির মধ্যে 100% এই ভয় থেকে যায়। ছোঁয়াচে হওয়ার যে ব্যাপারটা সেটা আসলে কিন্তু মেরুদণ্ডের যক্ষ্মার ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। যখন কিছু উপসর্গ নিয়ে রোগীরা আপনাদের কাছে আসে, তখন আসলে ডায়াগনোসিসটা কীভাবে কনফার্ম করা হয় যে উনি আসলে মেরুদণ্ডের যক্ষ্মাতেই ভুগছেন? এক নম্বর হলো যে আমরা অনেক সময় হিস্ট্রি পাই যে আমরা বলছি যে 50% লোকের হয়তো আগে টিবি ছিল, কোথায় ফুসফুসের টিবি, এরকম রোগী অনেক সময় বলে যে আমার টিবি ছিল, এরকম বলতে পারে। আমরা বলি তার উপসর্গ যখন আমরা দেখি, আমরা ধরেন আমাদের স্পেশালিস্ট, আমাদের এই স্পেশালিটিতে আমরা বুঝতে পারি যে হ্যাঁ
তার তো মেরুদণ্ডে কোন জায়গাটায় ব্যথা, 2-3টা কথা বললেই আমরা বুঝতে পারি। আরেকটা জিনিস আছে যে লেট প্রেজেন্টেশন যখন হয় মেরুদণ্ড, যেটা একটা আমরা বলি ডিফর্মিটি নিয়ে আসে, মেরুদণ্ডটা বাঁকা হয়ে যায়, সাধারণত সামনের দিকে বাঁকা হয় অথবা সামনে একটু বাঁকা একটু রোটেশন, আমরা বলি কাইফোসিস অথবা কাইফোস্কুলোসিস। এবং মেরুদণ্ডের আরেকটা জিনিস আমাদের বলি গিববাস, মানে একটা অ্যাঙ্গুলেশন একদম পয়েন্টেড হয়ে আছে, রোগী কুজো হয়ে যাবে তার পিছনের দিকে এরকম একটা গিববাস হয়ে থাকবে, অর্থাৎ কিনা মেরুদণ্ডটা সামনের দিকে বাঁকা হয়ে যাওয়াতে ওখানে একটা অ্যাঙ্গুলেশন তৈরি হয় এবং এটা এক্সটার্নালি বোঝা যায়, রেডিওলজিক্যালি তো বোঝাই যায়। এরপরে আমরা যেটা হলে খুব কনভেনশনাল আমরা এক্স-রে এবং সিম্পল ব্লাড টেস্টের মধ্যে যখন আমরা ইএসআরটা অনেক হাই দেখি, হিমোগ্লোবিন পার্সেন্টেজ কমে গেছে, আমরা টোটাল কাউন্টে লিম্ফোসাইট বেশি, তখনই আমরা গেস করতে থাকি যে এটা মেবি পর্স ডিজিজ। এরপরে ধরেন আমরা হলো যে পর্স ডিজিজ বলতে আমি এটা বোঝাতে চাচ্ছি যে মেরুদণ্ডের যে রোগ, এটাকে যিনি মানে নামকরণ করেছেন নমেনক্লেচার পার্সিপাল পর্স, ধরেন 1779, হ্যাঁ এই সালে উনি এটা ডায়াগনোসিস করছেন, সেই জন্য এটাকে কিন্তু পর্স ডিজিজ নামে পরিচিত। তো এখন আমরা ব্লাড দেন আমরা এক্স-রে, এই দুইটা আমাদের খুব একটু সাজেস্টিভ হয়। কিছু কিছু ক্ষেত্রে আমরা এমটি টেস্ট যদিও খুব স্পেসিফিক না আমরা এটা করি, কিন্তু আমরা 100% যদি আমরা করতে চাই তাহলে তো আমরা বায়োপসি করব, কিন্তু বিফোর দ্যাট যদি আমরা এমআরআই করি তাহলে আমরা বুঝতে পারি খুব অবভিয়াস কিছু ফাইন্ডিংস আছে সেগুলো। আর আমরা কনফার্ম করি সিটি গাইডেড এফএনএসি, যেটা হলো আমরা বায়োপসি টিস্যু হিস্টোপ্যাথোলজি করে আমরা করতে পারি। আমরা যেটাকে অ্যাসপিরেট করি, অনেক সময় আমরা হলো অ্যাসপিরেশন এটা করে নিয়েও আমরা হলো পরীক্ষা করে আমরা এটা করতে পারি, জিন এক্সপার্ট টেস্ট যেটা বলে। এরপরেও আরও আছে যেমন ইমিউনোলজিক্যাল টেস্ট, আইজিজি, আইজিএম। আর এখন তো আবার আরও আছে যেটা হলো যে মানে লেটেস্ট একটা ট্রিটমেন্ট আছে, ওইটাকে বলা হইলো এবার আসলে গুরুত্বপূর্ণ একটি অংশ চিকিৎসা। যক্ষ্মার চিকিৎসা নিয়ে আসলে একসময় তো অনেক রকমের ভয় কাজ করতো, চিকিৎসা আসলেও নেওয়া যাবে কিনা, নিলে কতদিন নিতে হবে, সারা জীবন পর্যন্ত নিতে হবে কিনা, এরকম আসলে যেহেতু এটি একটি দীর্ঘমেয়াদী চিকিৎসা অনেক রকমের প্রশ্ন আছে মানুষের মনে। তবে পুরোটাই আসলে কিন্তু যেটা আপনি প্রাইমারি টিবি বলছিলেন যে ফুসফুসের যক্ষ্মা, সেটি নিয়ে। মেরুদণ্ডের যক্ষ্মার আসলে চিকিৎসা কিভাবে হয়, কি কি অপশন আছে, এই ব্যাপারগুলো যদি আমাদের বলতেন। আপনাকে ধন্যবাদ। আমাদের কিন্তু মেরুদণ্ডের যদি যক্ষ্মা হয়, ফুসফুসের যক্ষ্মার ধরেন আগে কিন্তু 1 বছর 9 মাস এইভাবে ট্রিটমেন্ট হতো এবং আপনার ড্রাগ ছিল হলো 3টা ড্রাগ। হ্যাঁ, এখন কিন্তু এই ডিউরেশন অনেক কমিয়ে নিয়ে আসছে, 4 থেকে 6 মাসের মধ্যে যাতে একটা টিবি ভালো হয়ে যায়, এটা আমরা সফট টিস্যু স্পেশালি ফুসফুসের টিবির কথা আমরা বলি। কিন্তু আপনার যখনই এটা হার্ট টিস্যু অর্থাৎ কিনা বোন অ্যান্ড জয়েন্ট, স্পেশালি যদি মেরুদণ্ডের টিবি হয়, এটা কিন্তু ডাবল ট্রিপল। এক সময় আমাদের সারা ওয়ার্ল্ডে ছিল যে 2 বছর 18 মাস থেকে 24 মাস পর্যন্ত আপনার হলো টিবি ওষুধ খেতে হবে, এবং অন্য জায়গায় যেমন ফুসফুসের জন্য আমরা 3টা আপনার ড্রাগ দিতাম, কিন্তু বোনস এবং জয়েন্টের জন্য স্পেশালি পর্স ডিজিজের জন্য 4টা ড্রাগ। এবং এটা যেমন আমরা ইনিশিয়াল ফেজে আমরা 2 মাস বলি, কোনো সেন্টার সাজেস্ট করে 3 মাস 4 মাস পর্যন্ত আমরা 4 ড্রাগ রেজিম, এন্ড দেন আস্তে আস্তে আমরা কমিয়ে নিয়ে আসি। এখন সারা ওয়ার্ল্ডে একটা কনসেনসাস আসছে, সেটা হলো যে মিনিমাম আপনার হলো 12 মাস খেতেই হবে। এবং আমরা বলি আমাদের দেশের প্রেক্ষাপটে 12 মাস থেকে 18 মাস, কারণ হলো এই জন্যই যে আমাদের দেশের অনেক লোক অতটা সচেতন না, অনেক সময় শিক্ষার একটু অভাব থাকে, যে কারণের জন্য আমরা বললেও ডোজটা প্রপারলি হয় না, যে প্রপার ডোজ এবং প্রপার ডিউরেশন, মানে যে কয়টা ওষুধ যতদিন খেতে হবে ঠিক সঠিকভাবে অনেক সময় খাওয়া হয় না, যে কারণের জন্য আমরা বলি এখন গভর্নমেন্টও চায় যে একদম ডাইরেক্ট অবজারভেশনাল ট্রিটমেন্ট। তাহলে আমরা যদি একদম ডাইরেক্ট দেখে আমরা প্রত্যেক দিন দিতে পারি খুব ভালো, কিন্তু এটাও সম্ভব না যে প্রত্যেক দিন একটা রোগী তার ওই সেন্টারে যাবে, গিয়ে ওষুধ খেয়ে আসবে, এটা সম্ভব না। তো রোগীকে যদি আমরা বোঝাতে পারি, কনভিন্স করতে পারি, তাহলে আমরা বলি 12 মাস মিনিমাম। এবং এটা ডিপেন্ড করে রোগীর তার যে উপসর্গ সেটা আমরা দেখব, টাইম টু টাইম আমরা এক্স-রে করবো, রক্তের পরীক্ষা করব, করে যদি দেখা যায় যে না সে ভালো এবং ভালো হয়ে গেছে, টোটালি যদি আমরা মনে করি এটা ভালো ডিজিজ ফ্রি, তখন আমরা স্টপ করে দিই। তবে সারা বিশ্বে এটা ধরে নেওয়া হয় 12 মাসের নিচে চলবে না। আমাদের দেশে 12 মাস থেকে 18 মাস আমরা সাধারণত কন্টিনিউ করে থাকি। শুধুই কি আসলে ওষুধ দেওয়াটাই চিকিৎসা? আচ্ছা, এটা হলো তার মেডিকেল ট্রিটমেন্ট। কিন্তু আমরা যেটা বলছি যে যদি যেমন লেট প্রেজেন্টেশন নিয়ে আসে, তার ডিফর্মিটি নিয়ে আসে, তার হলো কর্ডে চাপ প্যারালাইসিস হয়ে গেছে,
তখন শুধু মেডিকেল ট্রিটমেন্টে হবে না, বাঁকা হয়ে গেছে মেরুদণ্ড, ওটাকে সোজা করতে হবে। প্যারালাইসিস হয়ে গেছে, কেন প্যারালাইসিস? কর্ডের উপরে, স্পাইনাল কর্ড রুটের উপরে চাপ আছে, ওটাকে ফ্রি করতে হবে। সুতরাং আমাদের প্রিন্সিপাল হবে তখন যে অ্যান্টি টিবি ড্রাগ তো যাবেই, প্লাস আপনি জানেন যে টিবি যাদের হয় তাদের তো অনেক ইমাশিয়েটেড হয়ে যায়, দুর্বল হয়ে যায়, শুকিয়ে যায়, তাদেরকে আমরা বলি হাই প্রোটিন ডায়েট, ভালো খাবার দাবার যতটা পারে সে খাবে, স্পেশালি ডিম, দুধ, মাংস, এগুলো আমরা বলি বেশি বেশি খাবে। এগুলো খাওয়ার সাথে মেডিকেল ট্রিটমেন্ট আপনি অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে আপনি কন্টিনিউ করবেন। কিন্তু মেরুদণ্ড বাঁকা হয়ে গেছে, সোজা করার জন্য সার্জারি লাগবে। আপনার প্যারালাইসিস হয়েছে, সার্জারি লাগবে। পিছনে ঘা হয়ে গেছে, মেরুদণ্ড সোজা করে আবার দেখা যায় যে আমাদের যেটা বেড সোর ঘা হয় ওইটার জন্য আবার অনেক সময় সার্জারি করতে হয়। এরপরে ফলোআপে আপনাকে ফলো আপ করবেন। কিছু কিছু ক্ষেত্রে ধরেন আমাদের যেটা করতে হয় যে যখন পাটা প্যারালাইসিস হয়ে গেছে, শক্তিটা তার কমে গেছে, মাসেল বিল্ড আপ হয় না, আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়াতে হয়, ফিজিওথেরাপি করতে হয়, ব্যায়াম করাতে হয়, রেগুলার ব্যায়াম, ফিজিওথেরাপি, ড্রাগ দিয়ে 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 আস্তে 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 যে লোক একদমই হাঁটতে পারতো না, আপনি জেনে খুশি হবেন যে আমাদের সিরিজ আছে, বললাম যে মোর দ্যান 800 এই রোগীগুলা প্যারালাইসিস ছিল, এখন তারা হাঁটাহাঁটি করে এবং তাদের নতুন লাইফ, অর্থাৎ কিনা তার প্রিভিয়াস লাইফ আবার ফেরত চলে আসছে। সুতরাং টিবির সার্জারি যদি সঠিক সময় সঠিকভাবে করা যায়, ইভেন যদি 6 মাসও প্যারালাইসিস থাকে তারপরেও আমরা সার্জারি করলে অনেক ভালো রেজাল্ট পাই। 6 মাসের পরে অনেক সময় অতটা আশানুরূপ রেজাল্ট নাও হইতে পারে, আনসার্টেন, কিন্তু সারা বিশ্বে বই পুস্তক বা লিটারেচার রিভিউ করলে দেখা যায় যে আপ টু 2 ইয়ার্স পর্যন্ত প্যারালাইসিস হয়ে যাওয়ার পরে 2 বছর পর্যন্ত সার্জারি করে দেখা গেছে যে অনেক ক্ষেত্রেই ভালো ফল পাওয়া যায়। আসলে চিকিৎসাটা যখন দীর্ঘমেয়াদী, আপনি যেটা বলছেন যে আমাদের দেশের জন্য 12 মাস থেকে 18 মাস পর্যন্ত, আমাদের সাধারণ মানুষ অনেকেই নিজেদের সম্পর্কে অনেকটা উদাসীন। যখনই তারা কিছুটা ভালো থাকেন তখন তারা ওষুধপত্র ছেড়ে দেন। যদি কেউ আসলে এই কন্টিনিউ না করেন, যেই সময় ধরে ওষুধটা খাবার কথা সেটা যদি উনি না খান, তাহলে কি কি ধরনের সমস্যা হতে পারে? আচ্ছা, একটা হলে যদি আপনি সার্জারি করে দিলেন, সার্জারি হলো একটা পার্ট, কিন্তু যদি তার অ্যান্টি টিউবারকুলার ড্রাগ এটা তো খেতেই হবে, কারণ টিবির জার্ম তো জানেন যে খুব একটা কঠিন জার্ম, এই জার্মকে মারা, কিল করা ইজ ভেরি ডিফিকাল্ট। যে কারণের জন্য একটা ওষুধে হয় না, 3-4টা ওষুধ দিয়ে একটা সার্টেন ডিউরেশনে হয় না, তার ডাবল ট্রিপল সময় দিতে হয়। এখন যদি কোনো কারণের জন্য রোগী যদি তার এইটা ডিসকন্টিনিউ করে ফেলে, তাহলে তো ধরেন অনেক প্রবলেম হলো যে এই ড্রাগগুলো যদি রেজিস্ট্যান্ট, অর্থাৎ কিনা সে এই ওষুধ এই জার্মের এগেনস্টে আর কাজ করবে না, এরকম একটা অবস্থা যদি হয়, ড্রাগ রেজিস্ট্যান্ট, দেন অল্টারনেট ড্রাগ আমাদের দিতে হয়। এবং অনেক ক্ষেত্রেই নর্মাল কোর্স চলাকালীনও কিন্তু ড্রাগ রেজিস্ট্যান্স ডেভেলপ করতে পারে, অর্থাৎ কিন্তু এফেক্টিভ হয় না, তখন আমাদের আবার নতুন করে আবার শুরু করতে হয়। এবং অনেক সময় আমরা দেখি যে কোন ড্রাগগুলো তার জন্য ইফেক্টিভ, তখন ধরেন তাকে আর ক্লোজ মনিটরিং যেটা বলে, যে এই রোগীটাকে আগে হয়তো 3 মাস পরে দেখতাম, এখন হয়তো 1 মাস পর পর তাকে দেখতে হয়। এবং আমরা চেক করি বহুত ক্লিনিক্যালি যে তার সে এমনি কি ভালো বোধ করতেছে কিনা, খাবার রুচিটা ভালো হলো কিনা, স্বাস্থ্যটা ভালো হচ্ছে কিনা, অথবা তার যে সিমটমস ছিল সে প্যারালাইসিস সেটা কি তার রিগেইন করতেছে কিনা, ডেভেলপ করতেছে কিনা, এগুলো দেখে আমরা অ্যাসেস করতে থাকি। এর সাথে তো ধরেন পরীক্ষা নিরীক্ষা একটা আছেই। এবং তাকে ধরেন আগে হয়তো যে অনেক পেশেন্টই দেখা যায় যে হয়তো 1 বছরের কাছাকাছি খেয়েই ফেলছিল, ডিসকন্টিনিউ করছে, কিছুদিন ভালো থাকে, আবার আস্তে আস্তে সিমটমস শুরু হয়, তখন এদেরকে এই টাইমটা অনেক সময় বেড়ে যায়। এবং দেখা যায় যে আমরা যেমন ফার্স্ট লাইন ড্রাগ বলি, অনেক সময় ফার্স্ট লাইন ড্রাগ হয় না, সাথে দেখা যায় সেকেন্ড লাইন ড্রাগে আমাদেরকে সুইচ ওভার করতে হয়, কারণ প্রাথমিক পর্যায়ে যদি এটা ভালো না হয় তবে আরও বেশি স্ট্রঙ্গার আপনার হলো অ্যান্টি টিউবারকুলার ড্রাগ দিয়ে তাকে চিকিৎসা করতে হয়। ফলো আপে কতদিন পরে আসতে বলতে হয় একজন রোগী পুরা ওষুধ খাবার পরে? আমরা ধরেন পেশেন্টকে সাধারণত আমাদের সেন্টারে 2 মাস 3 মাস পর পর আমরা ফলো আপ করি, এবং পেশেন্টকে এটা ম্যান্ডেটরি না যে আসতেই হবে। আমরা অনেক সময় বলে দিই যে আপনি যদি ভালো বোধ করেন আসার প্রয়োজন নাই, আপনি একটু দেরিতে আসছেন। কেউ যদি আবার বলে দিই যে আপনার না খুব সুবিধা হচ্ছে না, আপনার খারাপ হতে যাচ্ছেন, খারাপ হয়ে যাচ্ছে, তার আপনি আগেই চলে আসবেন। জি, আমাদের অনুষ্ঠানে এসে এই যে মেরুদণ্ডের যক্ষ্মা নিয়ে আমাদের দর্শকদেরকে এত কিছু জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। এবং যে সমস্ত দর্শক আজকে আমাদের এই অনুষ্ঠান শুনেছে তাদের যদি কিছুটা কাজে আসে তাহলে আমাদের এই আলোচনা সার্থক হবে। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ তাহলে এ পর্যন্তই। দেখা হবে সামনের সপ্তাহে, কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন চ্যানেল 24।